হ্যালো বন্ধুরা, আমরা এসএসসি, ডাব্লিউবিসিএস এবং রেল, আদার স্টেট এক্সাম যেগুলো রয়েছে তার জিএস পার্টটা কভার করবার জন্য একটা নতুন সিরিজ চালু করছি। এবং সেই সিরিজের আজকে আমাদের প্রথম ক্লাস কি ইন্ডিয়ান পলিটির উপর থাকছে। টপিক হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডস। আমরা বেস বই এম লক্ষ্মীকান্তের বই নিয়ে চালু করছি। ঠিক আছে, পারলে অবশ্যই এম লক্ষ্মীকান্তের বইটা কিনে নিও, খুব ভালো বই। আমি তোমাদের পড়াচ্ছি, পড়ার সাথে সাথে লক্ষ্মীকান্তের বইটা যদি তোমাদের সামনে থাকে তাহলে খুব সুবিধা হয়। আমি লক্ষ্মীকান্তের পিডিএফ ডাইরেক্ট দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে কপিরাইট ইস্যু আসতে পারে। তাহলে আগে বুঝতে হবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। দেখো, ভারতীয় রাজব্যবস্থা বা যখনই আমরা ইন্ডিয়ান পলিটির কথা বলবো তখন এখানে বোঝার অনেক কিছু আছে। ইন্ডিয়ান পলিটি বলতে রাজব্যবস্থা। তাহলে রাজব্যবস্থা চালাতে গেলে, অর্থাৎ একটা দেশের প্রশাসন ব্যবস্থা চালাতে গেলে সেই প্রশাসনিক পরিকাঠামো কেমনভাবে চলবে তার বেস কি? তার বেস হচ্ছে সেই দেশের সংবিধান বা কনস্টিটিউশন। তাহলে আমাদের দেশ কি বিশ্বের 7 নম্বর বৃহত্তম দেশ, তাই তো? তাহলে এত বড় দেশ যেখানে স্থান কাল পাত্র ভেদে কি হচ্ছে, যে মানুষ বদলাচ্ছে, তাদের কালচার বদলাচ্ছে, তাদের সংস্কৃতি বদলাচ্ছে। তাহলে এতগুলো যে ডাইভার্সিফাইড জিনিসটা আছে, এই ডাইভার্সিটির মধ্যেও আমাকে কি করতে হবে, এদের প্রশাসনিক ব্যবস্থার এক সূত্রে গেঁথে রাখতে হবে। তার কাজ কে করবে? তার কাজ করবে কিছু নিয়মাবলী বা ফান্ডামেন্টাল রুল। সেই ফান্ডামেন্টাল রুলটা কোথায় বর্ণিত আছে? আমাদের কনস্টিটিউশনে বর্ণিত আছে। তাহলে আমাদের কনস্টিটিউশন লাগু হচ্ছে কবে? আমরা সবাই জানি যে 26শে জানুয়ারি 1950, তাই তো? আর এই যে সংবিধান 26শে জানুয়ারি 1950-এ লাগু হচ্ছে, তাহলে এই সংবিধানটা তো আমাদের সংবিধান প্রণেতারা একদিনে তো অভিজ্ঞ হয়ে যায়নি। তাহলে এই অভিজ্ঞতাগুলো কোথার থেকে সঞ্চার করেছে? আমরা প্রায় 200 বছর কার আন্ডারে ছিলাম? ব্রিটিশদের অধীনস্থ ছিলাম। তাহলে এই ব্রিটিশদের অধীনস্থ থাকাকালীন ব্রিটিশ প্রণীত যে অ্যাক্টগুলো আছে, এই অ্যাক্টগুলো আমাদের সংবিধান তৈরি করতে বিশেষভাবে সহায়ক হয়েছে। কারণ কি, আমরা কি পূর্ববর্তী ধারণার অভিজ্ঞতা নিয়ে নতুন জিনিস তৈরি করি, তাই তো? এই জিনিসগুলো ঘটে। তাহলে এই 200 বছর ব্রিটিশ পাওয়ারের আগে কারা ছিল আমাদের দেশ শাসন করত? মুঘল সম্রাটরা। তাহলে মুঘল সম্রাটদের উইকনেসটাকে কাজে লাগিয়ে ব্রিটিশরা আমাদের উপর প্রায় 200 বছর তাদের শাসন খাটিয়ে গেছে। আর এই শাসন চলাকালীন তারা যে অ্যাক্টগুলো এনেছে, সেই অ্যাক্টগুলোকে আমরা আজকে পর্যালোচনা করব একে একে। তাহলে ভারতবর্ষে ব্রিটিশ শাসন শুরু হচ্ছে কিভাবে? যদি সূচনাকালটা বলতে হয় তাহলে মাথায় রাখতে হবে যে 1600 কি হলো? কুইন এলিজাবেথ ব্রিটিশ মার্চেন্টদের একটা গ্রুপ, যেটাকে আমরা বলছি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানিকে রাইট দিল প্রাচ্যের বিভিন্ন দেশে যাও, ভারতবর্ষে যাও, সেখানে গিয়ে কি করো, বিজনেস বা কমার্শিয়াল অ্যাফেয়ার্সকে স্টাবলিশ করো। বিজনেস এস্টাবলিশ করার আদেশ দেওয়া হলো। তাহলে সেই মতো ব্রিটিশরা আসলো। তাহলে বিজনেস স্টাবলিশ করতে গেলে, সেইখানে একটা আধিপত্য জমাতে গেলে কি করতে হবে? লোকাল যে বাসিন্দারা আছে তাদেরকে কনভিন্স করতে হবে। তো সেই কনভিন্স করতে গিয়ে কি করতে হলো? ইআইসি
বিভিন্ন রাজ্যকে বা আমাদের ইন্ডিয়ান স্টেটকে তাদের অধীনস্থ করলো তাদের বিভিন্ন রকম কূটনৈতিক চালকে কাজে লাগিয়ে। এই কূটনৈতিক চালগুলো কিভাবে হচ্ছে দেখো, 1600 টাইমলাইন প্রথম ইআইসির অ্যারাইভাল হলো, দেন ধীরে ধীরে টাইম এগোচ্ছে, ইআইসি তার প্রভাব বিস্তার করছে। এবার একটা টাইম আসলো 1717। 1717-তে কি হচ্ছে যে আমাদের তখন মুঘল এম্পেরর তখন ফারুকশিয়ার। তাহলে ফারুকশিয়ার তার কুখ্যাত ফারমান, যেটাকে আমরা বলছি ফারুকশিয়ারের ফারমান, সেই ফারমান বা ফতোয়া জারি করলো। সেই ফতোয়ার বলে কি হলো, ইআইসি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হলো। বেসিক্যালি এই ফারুকশিয়ারের ফারমানি যেটা করছে, ভারতবর্ষে ব্রিটিশ শাসন স্থাপনের মূল ভিত্তিপ্রস্তরকে পুঁতে দিয়েছে। তার কারণ যখনই কোনো দেশ বা কোনো দেশের অথরিটি অন্য কোনো অথরিটিকে তার কি করছে, কারেন্সি বা মুদ্রা ছাপানোর পাওয়ার দিয়ে দিচ্ছে, তার মানে সে নিজের স্বাধীনতা কিন্তু অন্য লোকের হাতে দিয়ে দিল। এই একই কাজ কিন্তু আমাদের ফারুকশিয়ার করলেন, ইআইসিকে কয়েন মিন্ট করার পারমিশন দিয়ে দিল। তাহলে এই কয়েন মিন্ট করার পারমিশন দিল, বিভিন্ন ট্যাক্সে ছাড় দিল, যে ছাড়গুলো আমরা ধীরে ধীরে মডার্ন হিস্ট্রিতে ইন ডিটেলস আলোচনা করব, যেহেতু আমরা আজকে পলিটি ক্লাস করছি, এগুলো আলোচনার বিষয় না, তাও সিনারিওটা বোঝার জন্য বুঝতে হবে। তাহলে তার ফলে কি হচ্ছে, কোম্পানির বাড়বাড়ন্ত বাড়ছে। বেঙ্গল তখন কি, বেঙ্গল একটা প্রসপেরাস স্টেট, যেটা আমাদের এখন বর্তমানে কি ওয়েস্ট বেঙ্গল। আগে কি ছিল, অখণ্ড বাংলা ছিল, মানে বাংলাদেশ, ওড়িশা, বিহার, ওয়েস্ট বেঙ্গল, এই জায়গাটা নিয়ে আমাদের কিন্তু ছিল অবিভক্ত বাংলা। তাহলে এই অবিভক্ত বাংলার বুকে 1757 সাল নবাব সিরাজদৌল্লা এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে রবার্ট ক্লাইভ, সিরাজদৌল্লা আর রবার্ট ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে, এদের মধ্যে হলো কি পলাশির যুদ্ধ ঘটলো। পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লা পরাজিত হলো এবং রবার্ট ক্লাইভ কি হলো, জয়লাভ করলো। যদিও এই পলাশির যুদ্ধ বেসিক্যালি কি পূর্ব নির্ধারিত ইংরেজদের জিত হবে এটা অবধারিত ছিল, কেননা সিরাজদৌল্লার পক্ষে যারা ছিল তারা তার সাথে বিট্রে করেছে। তাহলে এই রবার্ট ক্লাইভ জয়যুক্ত হওয়ার পরে কে আসলো, আমাদের মির্জাফর সিংহাসনে বসলো। মির্জাফরের পরে আসলো কে, মীর কাসিমের সাথে কি হলো, আমাদের 1764 বক্সারের যুদ্ধ হলো। বক্সারের যুদ্ধে মীর কাসিমের সেনা, শাহ আলম দুইয়ের সেনা এবং সেই সাথে আমাদের সুজাউদ্দৌলার সেনা, অবধের নবাব সুজাউদ্দৌলার সেনা পরাজিত হলো, যার ফলস্বরূপ শাহ আলম 1765 কি করলো, বেঙ্গল, বিহার আর উড়িষ্যা এর দিওয়ানি রাইট কোম্পানিকে দিয়ে দিল। এইখানে বেসিক্যালি কি হলো, যে ভারতবর্ষে যে ইংরেজ এত বছর শাসন করবে তার একটা পটভূমিকা কিন্তু তৈরি হয়ে গেছে। তার কারণ কি, যে বেঙ্গল, বিহার, উড়িষ্যার যখন আমি দেওয়ানি দিয়ে দিচ্ছি, তার মানে লোকাল মার্চেন্ট বা লোকাল যারা ব্যবসাদার তাদের ক্ষতি, কারণ তার ট্যাক্স দিয়ে ব্যবসা করছে। আর ইআইসির কি হলো, ইআইসি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্যাক্সে পুরোপুরি ছুট। তাহলে এবার কি হলো, ইআইসি দস্তক পেশ করতে পারছে, দস্তকের ইললিগাল ব্যবহার করছে, যার ফলস্বরূপ কিন্তু 1771 এত বাজে অ্যাডমিনিস্ট্রেশনের কারণে বাংলায় কিন্তু প্রবল খরা বা ফ্যামাইন দেখা গেল। এই ঘটনাটা হওয়ার পরে বেসিক্যালি এই লর্ড ক্লাইভ প্রণীত যে ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম, তার খুললে আম বিরোধ শুরু হয়েছে। এবং ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর জেনারেল হলেন, তখন সিস্টেমকে শুধরানোর জন্য তিনি কিন্তু কি করলো, এই ডুয়াল গভর্নমেন্ট প্রথাটা কিন্তু তুলে দিলেন। এইবার আমাদের আসছে ক্রোনোলজি, কিভাবে ক্রোনোলজিগুলো হচ্ছে।
এই ক্রোনোলজিটা বলতে গেলে আমাদের বুঝতে হবে যে আমাদের ব্রিটিশ রুলকে আমরা দুটো সেকশনে ভাগ করতে পারি। একটা সেকশন আসছে আমাদের কোম্পানি রুল, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত শাসনে মুখ্যত কাজ করছে। তাহলে কোম্পানি রুল কত থেকে কত? কোম্পানি রুল আমাদের আসছে 1773 টু 1853, এই টাইমটা। দেন আসছে আমাদের ক্রাউন রুল বা মহারানীর শাসন কাল, সেটা হচ্ছে 1858 থেকে 1947 সাল পর্যন্ত। আর এরপরে 1947 15ই আগস্ট আমরা সবাই জানি যে ভারতবর্ষ পুরোপুরি স্বাধীন দেশ বা স্বাধীনতা অর্জন করে নিয়েছে। তাহলে এই যে একটা লার্জ টাইম পিরিয়ড, এই সময় যে অ্যাক্টগুলো ব্রিটিশরা নিয়ে এসছে, সেই অ্যাক্টগুলো কিন্তু আমাদের কনস্টিটিউশন তৈরিতে বা সংবিধান তৈরিতে একটা মুখ্য ভূমিকা পালন করছে। তাহলে এইবার আমরা একে একে অ্যাক্টগুলো সম্পর্কে পর্যালোচনা করব। তাহলে প্রথমে আসছে আমাদের কোম্পানি রুল, যেখানে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। তাহলে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 যখন আমি আলোচনা করব, তখন আমাদের গভর্নর জেনারেল কিন্তু বেঙ্গলের ওয়ারেন হেস্টিংস। তাহলে ওয়ারেন হেস্টিংস আমাদের এখন গভর্নর জেনারেল। এই অ্যাক্টে কি করা হচ্ছে? এই অ্যাক্ট একটা রেগুলেটিং অ্যাক্ট, মানে কোম্পানির যে বাড়ন্ত, একদম বলে না কাউকে খুললেআম ছুট দিয়ে দিলে, একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যে বসতে দিলে শুতে চায়, শুতে দিলে পাশবালিশ চায়। সেরকম ব্যাপার যে কোম্পানি প্রফিট অর্জন করছে, কিন্তু প্রফিট অর্জন করার সাথে সাথে এত বেশি প্রফিট অর্জন করে ফেলছে যে এ কিন্তু লাগাম ছাড়া হয়ে গেছে। তাহলে এ যদি লাগাম ছাড়া হয়ে যায় তাহলে কি হবে? এ নিজের মতো কাজ কারবার করবে। এবার যে দেশে কোম্পানি শাসন করতে এসছে সেই দেশে যদি কোম্পানি লাগাম ছাড়া আচরণ করে তাহলে কি হবে? দেশে রিবেলিয়ন বাড়বে, যার ফলে কিন্তু কোম্পানির লস। তার জন্য কোম্পানিকে রেগুলেট করার জন্য কিছু কন্ট্রোল আনা হলো এই অ্যাক্টের মাধ্যমে। দেখো বলছে গভর্নমেন্ট টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে কি করা হলো? এখানে আমার ধীরে ধীরে, আগে কি হচ্ছিল যে গভর্নর জেনারেল বিভিন্ন প্রভিন্সে ছিল। তিনটে নাম খুব ইম্পর্টেন্ট, বেঙ্গল, বোম্বে আর হচ্ছে মাদ্রাস। এই তিনটে প্রভিন্স খুব ইম্পর্টেন্ট। এই তিনটে প্রভিন্সে কারা ছিল? গভর্নর জেনারেল ছিল। এইবার ফার্স্ট টাইম কি করা হচ্ছে যে গভর্নর অফ বেঙ্গল গভর্নর ছিল। তাহলে প্রথমে ছিল গভর্নর, এই বিভিন্ন প্রভিন্সে গভর্নর ছিল। তাহলে এই গভর্নর যখন ছিল, এই গভর্নর বেঙ্গলের গভর্নরের পাওয়ারকে বাড়িয়ে দেওয়া হলো এবং বাড়িয়ে পোস্টের নাম করা হলো কি? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। প্রথম গভর্নর জেনারেলকে লর্ড ওয়ারেন হেস্টিংস। এই জায়গাটা মাথায় রাখতে হবে। এবার গভর্নর জেনারেল করলে হলো না, তার সাথে তাকে অ্যাসিস্ট করার জন্য তার পরিষদ থাকতে হবে। তাহলে গভর্নর জেনারেলকে অ্যাসিস্ট করার জন্য 4 জন লোকের একটা সদস্য মণ্ডলী তৈরি করা হয়েছে। আচ্ছা, আর এই গভর্নর জেনারেলের আওতায়, বেঙ্গলের গভর্নর জেনারেলের আওতায় মুম্বাই এবং মাদ্রাসের গভর্নরকে রাখা হয়েছে সাবঅর্ডিনেট পজিশনে। কিন্তু তখনও বোম্বাই এবং মাদ্রাসের গভর্নর কিন্তু অটোনোমাস। ঠিক আছে, মানে কি মুম্বাই এবং মাদ্রাসের যে গভর্নর আছে সে তার শাসনভার চালানোর জন্য স্বাধীন, কিন্তু তার হেডমাস্টার রূপে কাকে নিয়ে নিচ্ছে? বেঙ্গলের গভর্নর জেনারেলকে, রাইট? ওকে, আর কি করা হলো যে 1774 কলকাতায় সুপ্রিম কোর্টের স্থাপনা করা হলো। সুপ্রিম কোর্টের স্থাপনা তো করা হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট কিভাবে কাজ করবে সেই অধিনিয়ম তখনও তৈরি হয়নি, যার ফলে সুপ্রিম কোর্ট কি করছে? সবাইকে সমানভাবে বিচার করছে।
একটা কথা মাথায় রাখতে হবে যে আজকের দিনের মতো ন্যাশনালিস্ট ভাবনা তখন ছিল না। তখন যারা অ্যারিস্টোক্রেট রয়েছে বা তখন যারা বড় লোক রয়েছে বা সমাজে উচ্চপদস্থ কর্মচারী আছে, তাদের জন্য বিচার ব্যবস্থা একরকম, যে গরিব রয়েছে তার জন্য বিচার ব্যবস্থা আরেক রকম। একটা কথা বলে না যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, ব্যাপারটা হচ্ছে অনেকটা সেই রকম, যে যার কাছে পয়সা আছে তার জন্য বিচার আছে, যার কাছে পয়সা নেই তার জন্য বিচার নেই। কিন্তু যখনই আমি সুপ্রিম কোর্টকে কোনো গাইডলাইন দেইনি, সুপ্রিম কোর্ট কী করছে, অ্যাজ এ হোল সবাইকে সব একই রকম দেখছে, যার ফলে কোম্পানির কিন্তু ঘাটা শুরু হবে। এবং যেটা আমরা দেখব শুধরাবে কখন, 1773 অ্যাক্টের পরে, যখন আমার অ্যামেন্ডিং অ্যাক্ট 1781 আসবে তখন। তাহলে সুপ্রিম কোর্ট কলকাতায় এস্টাবলিশড হলো। সুপ্রিম কোর্টে কি করা হলো, সুপ্রিম কোর্টে 4 জন জাজের কমিটি রাখা হলো। এই 4 জন জাজের মধ্যে একজন থাকবে চিফ জাস্টিস, আর 3 জন সাবঅর্ডিনেট জাজ থাকবে। তাহলে একজন চিফ জাস্টিস, তাহলে প্রথম চিফ জাস্টিসকে স্যার এলিজা এমফে, আর সাথে যারা রয়েছে হায়াত চেম্বার আর লামেশিওর, এই 3 জন রয়েছে। এই ঘটনাগুলো আমাদের ঘটছে, ঠিক আছে। আর কি করা হলো, কোর্ট অফ ডিরেক্টর তৈরি করা হলো, কোর্ট অফ ডাইরেক্টর তৈরি করা হলো। কোর্ট অফ ডাইরেক্টর কি করছে, দেখছে আমার সিভিল পার্ট, মিলিটারি পার্ট, রেভিনিউ কালেকশনের পার্ট, এই বিষয়গুলোর উপর কিন্তু নজরদারি করছে এবং এই সংক্রান্ত যে অধিনিয়ম, সেই অধিনিয়মগুলো তৈরি করছে। ওকে, নেক্সট আসছে আমাদের অ্যামেন্ডিং অ্যাক্ট, অর আমরা বলতে পারি এটার আরেকটা নাম অ্যাক্ট অফ সেটেলমেন্ট। তাহলে অ্যাক্ট অফ সেটেলমেন্ট আনার উদ্দেশ্যটা কি? অ্যাক্ট অফ সেটেলমেন্ট আনার উদ্দেশ্য একটাই, যে সুপ্রিম কোর্ট তো আমি এস্টাবলিশড করে দিয়েছি 1774-এ, কেউ সুপ্রিম কোর্টকে ডাইরেকশন দেওয়া হয়নি সে কিভাবে কাজ করবে, যার ফলে ব্রিটিশরাই এই অ্যাক্ট এনেছে। তাহলে যে অ্যাক্ট এনেছে সে কি চাইবে, বাবা আমি একটু সুবিধায় থাকি। তাহলে আমি একটু যখন সুবিধায় থাকি, তাহলে আমি সুবিধায় থাকি এই উদ্দেশ্যে কি করা হলো, গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলকে সুপ্রিম কোর্টের আওতা থেকে বাদ দেওয়া হলো। মানে কি, গভর্নর জেনারেল এবং তার কাউন্সিল যে সকল সিদ্ধান্ত নেবে তার জন্য সুপ্রিম কোর্ট কোনোরূপ কোনো মন্তব্য করবে না। আর কি করা হলো, কোম্পানির যে সার্ভেন্ট তাদের বিচার ব্যবস্থাকে সুপ্রিম কোর্টের আওতা থেকে বাদ দেওয়া হলো। আর কি করা হচ্ছে, যে রেভিনিউ ম্যাটার, যদি আমার রেভিনিউ কালেকশন এই সংক্রান্ত কোনো ত্রুটি বা এই সংক্রান্ত কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে এই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া যাবে না। এটা কে শুনবে, গভর্নর জেনারেল ইন কাউন্সিল। তাহলে গভর্নর ইন জেনারেল ইন কাউন্সিল রেভিনিউ ম্যাটারের ব্যাপারে শুনবে, নাকি সুপ্রিম কোর্ট। মানে রেভিনিউ কালেকশনের কোনো ঘটনা যদি ত্রুটি হয় তাহলে আমরা সিধা যাবো গভর্নর জেনারেল ইন কাউন্সিলের কাছে। ওকে, আর কি করা হলো, পার্সোনাল লয়ের ব্যবস্থাটা আনা হলো। আজকের দিনে দেখো যত রকম আমরা হিন্দু মুসলিম এই জিনিসগুলো করতে থাকি, এই জিনিস কিন্তু আমাদের মস্তিষ্ক প্রসূত ব্রিটিশ টাইমে হয়েছে। হিন্দুদেরকে জাজ করা হবে হিন্দু লয়ের নিয়মে, মুসলিমদেরকে জাজ করা হবে মোহামেডান লয়ের নিয়মে। এই জিনিসটা কিন্তু আমরা দেখলাম কখন আসলো, অ্যামেন্ডিং অ্যাক্ট বা অ্যাক্ট অফ সেটেলমেন্টের মাধ্যমে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট অ্যাক্ট কি, আমাদের পিটস ইন্ডিয়া অ্যাক্ট। কখন আসলো, 1784। এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট নামকরণের পেছনে একটা কারণ আছে।
এটাও কি একটা রেগুলেটিং অ্যাক্ট। তাহলে এই রেগুলেটিং অ্যাক্টের পেছনবর্তী কারণ কি, তখন ব্রিটিশ পিএম কে, স্যার উইলিয়াম পিটস, যদিও ওদের স্যার বলতে নেই, এত ঘাটিয়া ঘাটিয়া নিয়ম তৈরি করেছে, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে বরাহনন্দন, সেই বলে অভিহিত করলে ভালো হয়, স্যার উইলিয়াম পিটস। তাহলে এই উইলিয়াম পিটসের টাইমে আসলো কি পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্ট আনার একটাই কারণ যে কোম্পানির কাজকে কিছুটা সুবিধা প্রদান করা। মানে আগে কি ছিল, কোর্ট অফ ডিরেক্টরস একা ছিল, কোন নিয়মে, 1773 নিয়মে। তখন কি হচ্ছে, কমার্শিয়াল অ্যাফেয়ার, পলিটিক্যাল অ্যাফেয়ার, মিলিটারি অ্যাফেয়ার, রেভিনিউ অ্যাফেয়ার সব কিছু কন্ট্রোল করছিল কিন্তু কোর্ট অফ ডিরেক্টর। এইটাকে ভেঙে দুটো পার্ট বানানো হলো। 1 নম্বর পার্ট হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরস, 2 নম্বর হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোল, তাহলে কোর্ট অফ ডিরেক্টর কি করবে, কমার্শিয়াল অ্যাফেয়ার্স নিয়ে কাজ করবে, সিইসি, মনে রাখার একটা নিয়ম, সিইসি, কোর্ট অফ ডিরেক্টর কমার্শিয়াল অ্যাফেয়ার। বোর্ড অফ কন্ট্রোল, বিওসি, বোর্ড অফ কন্ট্রোল কি করবে, পলিটিক্যাল অ্যাফেয়ার নিয়ে পর্যালোচনা করবে। কমার্শিয়াল অ্যাফেয়ার বলতে বিজনেস, রেভিনিউ কালেকশন, এইসব। পলিটিক্যাল অ্যাফেয়ার, মিলিটারি, ঠিক আছে, তারপর এক্সিকিউটিভ অ্যাকশন, এগুলো নিয়ে পর্যালোচনা করবে। তার মানে যেহেতু একই গভর্নমেন্টের দুটো উইং তৈরি হলো, তার জন্য এটাকে আমরা অনেক সময় ডবল গভর্নমেন্টও বলে থাকি। কারণ কি, চালাচ্ছে কে, চালাচ্ছে আমার বাপ ইআইসি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুটো পার্টে ভাঙলো, একটা হচ্ছে কোর্ট অফ ডিরেক্টর, একটা বোর্ড অফ কন্ট্রোল। কোর্ট অফ ডিরেক্টর কমার্শিয়াল অ্যাফেয়ার হ্যান্ডেল করবে, বোর্ড অফ কন্ট্রোল আমাদের পলিটিক্যাল অ্যাফেয়ার কন্ট্রোল করবে। এবং যখনই একটা কাজ করবো তখনই এসে এবং এর সিগনিফিকেন্স কি, ফার্স্ট টাইম, দেখো এতদিন কি ছিল, যে সাধারণ টেরিটরিজ ছিল, টেরিটরিজ অফ ব্রিটিশ, এখন সেইগুলোকে আমরা বলছি ব্রিটিশ পজেশন ইন ইন্ডিয়া, ব্রিটিশ অধীনস্থ। ব্রিটিশ পজেশন বলা হচ্ছে, কোম্পানি টেরিটরিকে এখন বলছে ব্রিটিশ পজেশন ইন ইন্ডিয়া, মানে একেবারে নিজের বাপের সম্পত্তি বানিয়ে নিয়েছে। ওকে, তাহলে আই থিঙ্ক এই অবধি ক্লিয়ার। দেন দেখো এইবার যেগুলো আসছে, এইবার আসছে আমাদের বিভিন্ন রকম চার্টার অ্যাক্ট। তাহলে আমাদের শুরু হলো কোথায়, শুরু হচ্ছে কিন্তু আমাদের 1773 অ্যামেন্ডিং অ্যাক্ট, 1781 হলো, দেন পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 গেল, 1784-এর পরে আসবে 1786-এর অ্যাক্ট, এরপর শুরু হবে চার্টার অ্যাক্ট। ওকে, তাহলে প্রথম আসছে অ্যাক্ট অফ 1786। 1786 আস্তে আস্তে এই সময় গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে আমাদের লর্ড কর্নওয়ালিস, তাহলে লর্ড কর্নওয়ালিস আসলেন। লর্ড কর্নওয়ালিস এসে তার দুটো ডিমান্ড করলেন। দুটো ডিমান্ড কি করলেন, দুটো ডিমান্ড করলেন যে তাকে তার কাউন্সিলের সিদ্ধান্তের উপর ভিটো পাওয়ার দিতে হবে। মানে কি, কাউন্সিল যে সিদ্ধান্তই নিক না কেন তাকে আমি ওভাররাইড করতে পারবো, মানে আমার সিদ্ধান্তই চূড়ান্ত। লর্ড কর্নওয়ালিস সেটা বললেন যে কাউন্সিল বলবে কিন্তু আমি শুনতে বাধ্য কি বাধ্য নই সেটা আমার উপর। ওকে, তারপরে আর কি বলল, আর বলল যে আমাকে কমান্ডার ইন চিফ বানাতে হবে, মানে সেনা প্রধান করতে হবে। তাহলে লর্ড কর্নওয়ালিসের এই ডিমান্ড দুটো মানার জন্যই আনা হলো কত, অ্যাক্ট অফ 1786। দেন ইম্পর্টেন্ট অ্যাক্ট আসছে আমাদের চার্টার অ্যাক্ট। তাহলে চার্টার অ্যাক্ট কোথা থেকে আসছে, 1793। চারটে চার্টার অ্যাক্ট আসবে, মাথায় রাখতে হবে।
1793, then 1803, last 1813, then 1833, and last Charter Act 1853. ক্রোনোলজিক্যাল গ্যাপ দেখো, ক্রোনোলজিক্যাল গ্যাপ প্রত্যেকটা চার্টার অ্যাক্ট 20 বছর অন্তর অন্তর আসছে। তাহলে আমাদের 4টে চার্টার অ্যাক্ট আসছে 20 বছর অন্তর অন্তর। তাহলে ফার্স্ট চার্টার অ্যাক্ট হচ্ছে 1793। 1793 এই চার্টার অ্যাক্টে কি বলা হচ্ছে দেখো, এই চার্টার অ্যাক্টে এটা বলা হচ্ছে যে কোম্পানির যে ট্রেড মনোপলি, মনোপলি মানে কি, আমার একচ্ছত্র অধিকার হয় না, মার্কেটে একটা কোচিং সংস্থা গড়ে উঠেছে, সেই বড় কোচিং সংস্থার নাম হয়ে গেছে, বিশাল নামডাক হয়ে গেছে, তার তখন মনোপলি চলে, মানে কোচিং মাফিয়াগিরি চলে। ঠিক কোম্পানি হয়ে গেছে কি, কোম্পানি বিশাল বড় হয়ে গেছে, কে কত ভালো জিনিস দিল তাতে কিছু যায় আসে না, আমি বাবা বিশাল বড়, তাহলে আমার এখানে একচ্ছত্র অধিকার। এই একচ্ছত্র অধিকারটা কোম্পানির চলছিল, মানে কি, বাইরে থেকে যে ইউরোপিয়ান কোম্পানিগুলো আরও ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে আসবে, তাদের আসার পথ প্রায় কিন্তু বন্ধ ছিল। মানে ইংল্যান্ড থেকে শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাদ দিয়ে অন্যরা। তাহলে বললো ঠিক আছে, নো প্রবলেম, 20 বছর কোম্পানির মনোপলিকে আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে, তারপরে এর সিদ্ধান্ত নেওয়া যাবে। এই একটা ইম্পর্টেন্ট কথা বলা হলো। আর কি বলা হলো দেখো, লর্ড কর্নওয়ালিসকে যে পাওয়ারটা দেওয়া হয়েছিল, যে ওভার রাইডিং পাওয়ার, সেটা পরবর্তী যত গভর্নর আছে তত গভর্নর জেনারেলকে কিন্তু দেওয়া হলো। আর কি বলা হলো, যে কমান্ডার ইন চিফ, সেনাপ্রধান, কমান্ডার ইন চিফ গভর্নর জেনারেল কাউন্সিলের মেম্বার হবেন না যদি না গভর্নর জেনারেল নিজেই কমান্ডার ইন চিফ হন। কথাটা মানে বোঝো, যে গভর্নর জেনারেল কমান্ডার ইন চিফ, তাহলে গভর্নর জেনারেল কাউন্সিলের মেম্বার, গভর্নর জেনারেল কমান্ডার ইন চিফ নন, অন্য কেউ কমান্ডার ইন চিফ, তাহলে তিনি কাউন্সিলের কিন্তু মেম্বার থাকছে না। এই জিনিসটা কিন্তু বলা হলো। এরপরে আসছে চার্টার অ্যাক্ট 1813। আগের ঘটনাগুলোর থেকে শিক্ষা নিয়ে এবার দেখো, একচ্ছত্র মনোপলি সবসময় চলতে পারে না। একচ্ছত্র মনোপলি চললে সে তার নিজের মতো কাজ করবে, তার করাপশনের চান্স বাড়বে, সে মার্কেটে ভেজাল জিনিস দেবে, তাকে কম্পিটিশন দেওয়ার কেউ থাকবে না। যেমন আজকের দিনে দেখো, অ্যাপেলের প্রোডাক্ট দিন দিন ভালো হচ্ছে, কম্পিটিশনের সাথে আসছে। যদি না আসতো তাহলে আজও কার হতো, নোকিয়ারই মনোপলি থাকতো। নোকিয়ার মনোপলি নষ্ট হয়ে গেছে কেন? নোকিয়া ইনোভেশন এর উপর নজর দেয়নি, তার জন্য। নোকিয়া ভেবেছে আমি সর্বসম্রাট, আমি বোধহয় টিকে থাকবো, সেটা তো আর সবসময় হয় না। তাহলে মার্কেটে যদি কম্পিটিশন থাকে তাহলেই তোমার প্রোডাক্ট ভালো হবে। যদি মার্কেটে কম্পিটিশন না থাকলো তাহলে তোমার প্রোডাক্ট ভালো হতে পারে না, ধীরে ধীরে সেটা ডিগ্রেড করবেই। তাহলে কোম্পানি যখন একচ্ছত্র মনোপলি নিয়ে এতদিন রাজত্ব করেছে, এতদিন বিজনেস করেছে, তাহলে ব্রিটিশদের অন্য কোম্পানি, ইআইসি বাদ দিয়ে অন্য কোম্পানিও যাতে ভারতবর্ষে আসতে পারে, তার জন্য ট্রেড মনোপলিটাকে অ্যাবলিশ করে দেওয়া হলো বা বাদ দিয়ে দেওয়া হলো। কোম্পানি এবার শুধুমাত্র ট্রেড মনোপলি থাকলো কিসে? চায়ের উপর ট্রেড মনোপলি থাকলো। চায়ের ব্যবসা কেবলমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে, অন্য কেউ নয়, মানে ইংল্যান্ডের। আর কি, চায়নার সাথে ট্রেডের মনোপলিটাও কিন্তু কোম্পানির কাছে থাকলো। আর কি, আর যেটা করা হলো, কোম্পানির উপর ব্রিটিশ ক্রাউনের নজরদারিকে বাড়ানো হলো। অ্যাসার্টেড দ্য সোভারজিনিটি অফ ব্রিটিশ ক্রাউন ওভার দ্য কোম্পানি টেরিটরিজ। কোম্পানি অধীনস্থ সমস্ত টেরিটরিতে মালিকানা কার? দেখো, প্রশাসন করছে ইআইসি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি,
কিন্তু খাতায় পড়িত মালিকানা কার? ব্রিটিশ ক্রাউন বা মহারানীর, তাই তো? আর যেটা বলা হলো, আজকে দেখো আমরা যত খ্রিশ্চান মিশনারিজ স্কুল দেখি, অ্যাসেম্বলি অফ গড চার্চ আছে, তারপর ডন বস্কো আছে, এইরকম খ্রিশ্চান মিশনারিজ স্কুলগুলো আছে। ব্রিটিশরা ভারতবর্ষে এসছিল একটা জিল নিয়ে। কি জিল? যে আমরা পাশ্চাত্য সংস্কৃতির অধিকারী, আমাদের এখানে রেনেসাস এসছে। তাহলে যখন আমাদের এখানে রেনেসাস এসছে, তাহলে আমরা বহির্জগতের তুলনায় উন্নত, বাকি সংস্কৃতি অপসংস্কৃতিতে পরিপূর্ণ, তাহলে আমরা আমাদের সংস্কৃতি অন্যের উপর চাপিয়ে দেব, সেই জিলটা নিয়ে এসছে। এবং সেই জিলটার একটা ঝলক কিন্তু আমরা 1813 অ্যাক্টে দেখতে পাই, যে খ্রিশ্চান মিশনারিজদের অ্যালাউ করা হলো। কি জন্য? প্রাচ্যের মানুষদের এনলাইটেন করার জন্য, ইন্ডিয়ান পিপলদের এনলাইটেন করার জন্য। ঘন্টা এনলাইটেন করতে এসছিল কি করতে? নিজের স্বার্থ চরিতার্থ করতে। এদেরকে সেইটুকুনি শিক্ষা দেব যাতে এরা আমাদের গোলাম হয়ে থাকে। এবং বাস্তবে তো তাই হয়েছে, আমরা গোলামই হয়েছিলাম। আর কি, এই খ্রিশ্চান মিশনারিদের উদ্দেশ্যে আরও বলা হয়েছে, এনলাইটেন খ্রিশ্চানিটি ছড়াবে, খ্রিশ্চানিটি প্রপাগেট করবে। আর কি, পাশ্চাত্য এডুকেশন প্রপাগেট করবে। লোকাল গভর্নমেন্টকে বলা হয়েছে যে তোমরা ট্যাক্স দিতে বাধ্য করো, আর যদি ট্যাক্স কেউ না দেয় তাহলে তাকে তুমি পানিশও করতে পারবে, মানে তাকে তুমি শাস্তি প্রদানও করতে পারবে। এই রাইটসগুলো কিন্তু দেওয়া হলো। কোন অ্যাক্ট? চার্টার অ্যাক্ট 1813। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন প্রায়শই পিএসসির এক্সাম বলো, এসএসসির এক্সাম বলো, রেলওয়ের এক্সাম বলো, এসে থাকে টুকটাক। নেক্সট, চার্টার অ্যাক্ট 1333, সেকেন্ড চার্টার অ্যাক্ট। এই জায়গাটায় যেটা দাঁড়ালো, থার্ড চার্টার অ্যাক্ট 1833। দেখো, প্রথম 1773 গভর্নর জেনারেল বানানো হলো। কাকে? বেঙ্গলের গভর্নরকে। গভর্নর অফ বেঙ্গলের পোস্ট হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এর আন্ডারে সোভারিটিতে থাকলো কারা? গভর্নর অফ বোম্বাই আর গভর্নর অফ মাদ্রাস। গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে, কিন্তু তখনও এরা অটোনমাস। সেমি সেন্ট্রালাইজেশন হয়েছে, এবার সেন্ট্রালাইজেশনের চূড়ান্তে চলে গেছে, মানে ডিকটেটরশিপের চূড়ান্তে চলে গেছে। একচ্ছত্র রাজ, তাহলে ডিকটেটরশিপের চূড়ান্তে চলে গেল। কিভাবে গেল? এই অধিনিয়ম বা 1833 যে চার্টার অ্যাক্ট, এই অ্যাক্টে বলা হলো যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল আর গভর্নর জেনারেল অফ বেঙ্গল নেই। কি হয়ে গেছে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবং সমস্ত সিভিল আর মিলিটারি পাওয়ারের উপর এক্সক্লুসিভ অধিকার কার? গভর্নর জেনারেলের। এই ছবিতে তোমরা যাকে দেখছো, এ আমার গুগল থেকে খুঁজে বের করা ছবি, জানি না তার ছবি কিনা, সেটা হচ্ছে উইলিয়াম বেন্টিক। এই লর্ড উইলিয়াম বেন্টিং প্রথম ভারতবর্ষের কি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদে তাকে অধিষ্ঠতা দেওয়া হলো। আর কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এখন কমার্শিয়াল বডি নেই, ব্যবসা বাণিজ্যের পার্ট চুকে যাক, এটা এবার প্রপার অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে পরিণত হয়েছে। শাসনভার পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির। আর কি,
আর একটা জিনিস করা হলো, যে এই সময় প্রথম বলা হলো যে সিভিল সার্ভেন্ট মানে কোভানেন্টেড সিভিল সার্ভিস, দুটো কথা হয়, কোভানেন্টেড সিভিল সার্ভিস আর হচ্ছে আনকোভানেন্টেড সিভিল সার্ভিস। কোভানেন্টেড সিভিল সার্ভিস বলতে কি, আজকের দিনে যেমন আইএএস, আইপিএস, আইআরএস এইগুলো রয়েছে, সেগুলো হচ্ছে কোভানেন্টেড সিভিল সার্ভিসের আওতায় পড়ে। আর আনকোভানেন্টেড বলতে কি, আনকোভানেন্টেড বলতে যে ক্লারিক্যাল পোস্ট, তারপর নিচু গ্রুপ সি, গ্রুপ ডি, এইগুলো। তাহলে সেই টাইমে কোভানেন্টেড সিভিল সার্ভিসের যে পরীক্ষা, সেই পরীক্ষাটায় আগে বসতে পারতো কারা, অনলি ব্রিটিশরা। উচ্চ পদের জন্য ভারতীয়দের কোনো স্থানই ছিল না। এই অ্যাক্টের মাধ্যমে প্রথম বলা হলো যে না, কম্পিটিশনটাকে ওপেন করা। যদিও কম্পিটিশনটা কন্ডাক্ট এখনকার মতো যে ইউপিএসসির এক্সাম সারা ভারতের প্রত্যেক জায়গাতেই হয়, নো, সেই টাইমে তখন হতো না। সেই টাইমে পরীক্ষাটা দিতে গেলে লন্ডন যেতে হতো। আমাদের সুভাষচন্দ্র বোস হয়েছিলেন, তা সুভাষচন্দ্র বোস তো পরে সার্ভিস ছেড়ে দেন দেশের জন্য। তা এই সিভিল সার্ভিস এক্সামিনেশনে যাতে ইন্ডিয়ানরাও পার্টিসিপেট করতে পারে, তার জন্য কি করা হলো, যে একটা প্রস্তাব রাখা হলো। তা প্রস্তাবটাকে আইনে পরিণত করতে গেলে মেজরিটির সম্মতি তো থাকা প্রয়োজন। যেমন আমাদের ভারতীয় পার্লামেন্টে যদি কোনো একটা বিষয়বস্তু নিয়ে তর্ক বিতর্ক হয়, তাহলে মেজরিটি যদি সেই তর্ক বিতর্কে সাইন করে, তবেই তো সেটা আইনে পরিণত হবে। কোর্ট অফ ডিরেক্টররা কি করলো, কোর্ট অফ ডিরেক্টররা পুরোপুরি এর বিরোধ করলো, যার ফলে কিন্তু এই অধিনিয়ম এখানে কার্যকর হলো না। হ্যাঁ, হবে নেক্সট আমাদের চার্টার অ্যাক্টে এই অধিনিয়মটা কিন্তু কার্যকর হবে, দ্যাট ইজ চার্টার অ্যাক্ট অফ 1853। এইবার দেখো, গভর্নর জেনারেলের যে কাউন্সিল, সেই কাউন্সিলের বেসিক্যালি আমাদের যখন পলিটিক্যাল সিস্টেম চলে, তা পলিটিক্যাল সিস্টেম যখন চলছে, আমাদের পলিটিক্যাল সিস্টেমের তিনটে উইং আজকের দিনে দাঁড়িয়ে। কি কি? এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারি। লেজিসলেটিভ কি? লেজিসলেটিভ হচ্ছে লিডার টিম আর অপোজিশন টিম, যে পার্লামেন্টে আইন তৈরি করার জন্য কি থাকে, লিডিং টিম। যেমন এখন আমাদের বিজেপি সরকার আছে, টিম অফ অপোজিশন মানে আমাদের কংগ্রেস সরকার আছে, কংগ্রেস রয়েছে, কংগ্রেসের যত এমএলএ এমপি রয়েছে, বিজেপির যত এমএলএ এমপি আছে, এরা সব কিন্তু লেজিসলেটিভ উইং। এক্সিকিউটিভ কারা? যারা আইনটাকে এক্সিকিউট করছে, প্রশাসক। তার মধ্যে কারা পড়বে? যে রুলিং গভর্নমেন্টের মধ্যে প্রাইম মিনিস্টার এবং কি আদার মিনিস্টার্স। স্টেটের ক্ষেত্রে চিফ মিনিস্টার এবং আদার মিনিস্টার্স। আর জুডিশিয়ারিকে, ভারতীয় বিচার ব্যবস্থা, যেটা সম্পূর্ণ কিন্তু লেজিসলেটিভ উইং এবং এক্সিকিউটিভ উইং থেকে আলাদা, সম্পূর্ণ স্বাধীন। কি আসছে আমাদের হায়ারকিতে? ডিস্ট্রিক্ট কোর্ট, দেন হাইকোর্ট, হাইকোর্টের পরে বাপের বাপ সুপ্রিম কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্টের রায়কে আমি অ্যাপিল করতে পারবো হাইকোর্টে, হাইকোর্টের রায়কে অ্যাপিল করতে পারবো সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত হবে। তা তেমনি তখন কি হচ্ছে, যে লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ ফাংশন, এই যে দুটো ফাংশন যেটা গভর্নর জেনারেল কাউন্সিলের আন্ডারে ছিল, এই দুটো ফাংশনকে কিন্তু সেপারেট করা হলো, মানে সেপারেট কমিটি এদেরকে হ্যান্ডেল করবে। আর কি? ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হলো, যেটাকে আমরা বলছি মিনি পার্লামেন্ট তৈরি করা হলো। ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলকে আমরা বলতে পারি সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। নেক্সট, সিভিল সার্ভিস, বা একটু আগে এটা বলছিলাম কোভানেন্টেড সিভিল সার্ভিসের জন্য ওপেন কম্পিটিশন চালু করা হলো, অর্থাৎ আমাদের প্রথমবারের জন্য ইন্ডিয়ানদের সিভিল সার্ভিস এক্সামে বসতে দেওয়ার কথা বলা হলো।
এটা কে করলেন? ম্যাকোলে কমিটি। লর্ড ম্যাকোলের সময় এটা হয়েছে। নিয়মটা লাগু হয় 1854 থেকে, 1854 সাল থেকে। ঠিক আছে, আজকের দিনে আমরা যে ইউপিএসসি দেখি, যে ভারতবর্ষের একটা সব থেকে বড় পরীক্ষা, সেই পরীক্ষার স্রষ্টা লর্ড ম্যাকোলে বা ম্যাকোলে কমিটি। ম্যাকোলে কমিটি এই জিনিসটা কিন্তু করলেন। ঠিক আছে, তাহলে ভারতবর্ষ থেকে প্রথম সিভিল সার্ভেন্ট নাম কি সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, এখনো কোম্পানির রুলটা কতদিন চলবে সেইটাকে কিন্তু বলা হলো না। ওদিকে সালটা দেখো 1853, এর কিছুদিন পরেই আসবে 1857, রিভোল্ট অফ 1857, 1857 ক্রান্তি বা মহাবিদ্রোহ, এই ঘটনাটা আসবে। এই ঘটনাটার পটভূমিকা কিন্তু রচিত হচ্ছে, ব্রিটিশরা কিন্তু বুঝতে পারছে যে পরবর্তীতে একটা বিদ্রোহ আসতে চলেছে। যে কোনো বিপর্যয় আসলে তা আবহাওয়ার পূর্বাভাস যেমন পাওয়া যায়, তেমনি একটা পলিটিক্যাল সিস্টেম হিলে যেতে পারে তার পূর্বাভাসও কিন্তু পাওয়া যায়। তাহলে শাসনকর্তা যারা ব্রিটিশরা কিন্তু বুঝতে পারছে যে একটা বিদ্রোহ আসতে চলেছে, তাহলে কোম্পানির নিশ্চয়ই কোনো ত্রুটি আছে। তাহলে যে কোনো সময় কোম্পানির রুল কিন্তু বন্ধ হতে পারে, এটা কিন্তু জানা। তাও এই অ্যাক্টে বলা হলো যে কোম্পানির রুলকে আনস্পেসিফিক টাইম পর্যন্ত এক্সটেন্ডেড করা হচ্ছে, যে কোনো সময় কিন্তু কোম্পানির রুল চলে যেতে পারে। আর কি, আর হচ্ছে দেখো লেজিসলেটিভ কাউন্সিল। আগে ব্রিটিশরা নিজেরা অ্যাক্ট বানাচ্ছে, তখন দেখো আমাদেরই শাসন করবে আর আমাদেরই কোনো প্রতিনিধি আইন সভায় থাকবে না, সেটা তো অধিক সময় হতে পারে না। তাহলে সেটা তো অত্যাচার, এবং যদিও অত্যাচারই করছে, সেটা তো অত্যাচার, কিন্তু মানুষের মনকে বুঝতে গেলে তো কিছু করতে হবে। তার জন্য লোকাল রিপ্রেজেন্টেশন অ্যালাউ করা হলো। কোথায়? আইনসভায়। আমরা আগেই বলেছিলাম যে আইনসভার 6 জন মেম্বারের মধ্যে 4 জন মাদ্রাস, বোম্বে, বেঙ্গল এবং আগ্রায় কি করা হচ্ছে, লোকাল রিপ্রেজেন্টেটিভ দেওয়া কথা উল্লেখ করা হয়েছে। তাহলে এই জায়গা অবধি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট ক্লাসে আমরা পলিটিতে আলোচনা করব হচ্ছে ক্রাউন রুল সম্পর্কে।